সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদের আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি শাহনশাহ রাসেল। দর্শক, আজ থেকে ঠিক 50 বছর আগে 1975 সালে চীন এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল। এই সম্পর্ক আজকের দিনে এসে নানা ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের গভীরতা এবং বহুমুখী গুরুত্ব নিয়ে আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে। আজকের দিনে আমরা আলোচনা করব চীন ও বাংলাদেশের সম্পর্কের 50 বছর নিয়ে। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমাদের অতিথিদের সঙ্গে। আমার সঙ্গে আছেন গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সঙ্গে আছেন সাংবাদিক সোহরাব হাসান। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি আলোচনার শুরুতে প্রথমে আসতে চাচ্ছি সৌরভ ভাই আপনার কাছে। চীন এবং বাংলাদেশের সম্পর্কের 50 বছর, এই সম্পর্কের যাত্রাটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দীর্ঘ যাত্রা। বলা হয় যে চীন বাংলাদেশ সম্পর্কের 50 বছর, আসলে সম্পর্কটা কিন্তু আরো দীর্ঘদিনের, কয়েক শতাব্দীর। কারণ এখানে চীনের পর্যটক এসে বাংলাদেশ সম্পর্কে তার বিশ্লেষণ, তার অনুভূতি কথা লিখেছেন। আবার এই বাংলাদেশের যে একজন পণ্ডিত ব্যক্তি, তিনি চীনে গিয়েছেন, এটা মধ্যযুগের কথা। পরবর্তীকালে এইটি নানা পাকিস্তান আমলে বাংলাদেশ, তৎকালীন পাকিস্তান সরকারের সাথে ভারতের চীনের সম্পর্ক অত্যন্ত নিবিড় ছিল। বাংলাদেশের তৎকালীন পাকিস্তানের রাজনীতিকরা সেখানে গিয়েছেন। আবার চীনের যে প্রধানমন্ত্রী চৌ এন লাই বাংলাদেশে এসেছিলেন। মাঝখানে মুক্তিযুদ্ধের সময় চীনের ভূমিকার কারণেই হয়তো মাঝখানে একটা ছেদ ঘটেছে, কিন্তু এটা 4 বছরের মাথায় কিন্তু আবার সেটি সম্পর্ক নবায়ন হয়। এখন আপনার অনুষ্ঠান চায়না ফোকাস, আমরা যেখানেই দেখি এই যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বলুন, আমরা বুড়িগঙ্গা পার হতে চীন মৈত্রী সেতু, মেঘনা পার হতে, তো বাংলাদেশের উন্নয়ন যে আমাদের জীবনযাত্রার সঙ্গে, আমাদের উন্নয়নের সঙ্গে যেসব স্থাপনা, যেসব প্রতিষ্ঠান জড়িত, এবং সর্বশেষ পদ্মা সেতু। সুতরাং চীনের এখানে একটা উপস্থিতি আছে, প্রবল উপস্থিতি। আবার একইভাবে আমরা সেই উপস্থিতিটা সেখানে কতটা করতে পেরেছি। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চীনে কতটা উপস্থিতি। আমরা দেখি যে বাংলাদেশ ও চীনের সম্পর্কে 50 বছর, 5 দশক এর মধ্যে চীনের যে বাংলাদেশের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য তুলনায় বিপরীতে কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থাৎ বাংলাদেশের রপ্তানি সেখানে খুবই কম, যেখানে 25 মিলিয়নের বিপরীতে বোধ 1 বিলিয়ন। সুতরাং এক ধরনের আমাদের তো আমরাই নির্ভরশীল, আমাদের প্রতিরক্ষা এবং আমাদের যে প্রতিদিনের যে পণ্য সেটারও কিন্তু বেশিরভাগ চীনে উৎপাদিত। আমাদের ট্রেন বলুন বা অন্য পরিবহন বলুন, সেখানেও কিন্তু চীনের বিনিয়োগ আছে, চীনের অর্থায়ন আছে। আরেকটি হচ্ছে রাজনৈতিকভাবে চীন একটি রাজনৈতিক ব্যবস্থা, আমাদের এখানে অন্য রাজনৈতিক ব্যবস্থা। আসলে আমরা কোনো ব্যবস্থা তৈরি করতে পেরেছি কিনা। চীন তাদের ব্যবস্থার মধ্য দিয়ে সেখানে উন্নয়ন করতে সক্ষম হয়েছে, যে কারণে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যে কোনো পরাশক্তি, বৃহৎ শক্তি চীনকে ভয় পায়। কারণ চীন বৈশ্বিক প্রেক্ষাপটে তাদের অবস্থান তৈরি করতে পেরেছে। এশিয়ার তো 1 নম্বর এখন শক্তি। অনেক বিশেষজ্ঞরা বলেন যে চীন হবে ভবিষ্যতের বিশ্বে 1 নম্বর শক্তি। আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের সাথে চীনের দ্বন্দ্ব আছে, বিরোধ আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য যদি বলেন সেখানে চলছে না, শুধু মানে ক্রমবর্ধমান। নেপালের সাথে তার সম্পর্ক খুব ভালো। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো, বিশেষ করে মালদ্বীপ, চীনের যে অনুসারী যে রাজনৈতিক দল তারা এই ক্ষমতায় এসেছে। এমনকি পাকিস্তানের সাথে কিন্তু চীনের সম্পর্ক দীর্ঘদিনের, সেটি আমাদের মুক্তিযুদ্ধের আগে থেকে, বা সেই সম্পর্কটা এখনো ধারাবাহিকতা চলছে। এর অর্থ যে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক থাকলে অন্য দেশের সাথে হতে পারবে না তা না, সম্পর্ক হতে হবে বহুমাত্রিক। চীন কিন্তু বহুমাত্রিক সম্পর্কই। সব ক্ষেত্রে একটা হচ্ছে যে চীন সবসময় ব্যবসা বাণিজ্যকে অগ্রাধিকার দেয়, রাজনৈতিক বা মানবাধিকার ইত্যাদিকে পেছনে ফেলে তার ব্যবসা বাণিজ্য। অর্থনৈতিক উন্নয়নও কিন্তু এক ধরনের গণতন্ত্র। সেই গণতন্ত্র মানে সেই উন্নয়নকে সবসময় চীন মূল্য দিয়ে এসেছে এবং তারা সফল হয়েছে। আমরা চীনের সাথে এই দ্বিপক্ষীয় সম্পর্ক গত 50 বছরে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে কী করতে পেরেছি, কতটা অর্জন করতে পেরেছি, সেটি তো আমরা দেখি যে শুধু চীনের না, আমরা অনেক ক্ষেত্রেই, রপ্তানির ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে, বিশেষ করে আমদানির ক্ষেত্রে আমরা চীনের উপর অত্যন্ত, চীন হচ্ছে একমাত্র 1 নম্বর রপ্তানিকারক দেশ বাংলাদেশের পণ্যের মধ্যে, দ্বিতীয় বোধহয় ভারত বা অন্য দেশ। তো সবটা মিলে আমাদের যে সক্ষমতা তৈরি করার প্রশ্নটি আসছে,
এই 50 বছরে আমরা চীনের কাছ থেকে সহযোগিতা পেয়ে যদি এটি করতে পারতাম, আমরা সক্ষম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আমরা প্রযুক্তির ক্ষেত্রে। চীন তো সারা বিশ্ব দখল করেছে, কিন্তু আমরা চীনের সেই সহযোগিতা নিয়ে আমরা কতটা সক্ষমতা তৈরি করতে পেরেছি। আমি এই জায়গাটাতে আসবো আপনার কাছে, তার আগে আমি একটু জনাব তিতুমীরের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। জনাব তিতুমীর, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বিদেশের মাটিতে প্রথম কোনো দেশ হিসেবে চীনে সফর করছেন। এই বিদ্যমান পরিস্থিতি, এই সফরটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? চীন এবং বাংলাদেশের 50 বছর তথা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি এমন এক সময়ে যখন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ফ্যাসিবাদের বিরুদ্ধে 80তম বার্ষিকী উদযাপন করছে, এবং একই সময়ে আমরাও বাংলাদেশে একটা উত্তরণ আকাঙ্ক্ষা নিয়ে জায়মান আছি। এই রকম একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী তথা এখনকার কায়দায় পররাষ্ট্র উপদেষ্টা প্রথম দ্বিপাক্ষিক সফর হিসাবে চীনকে বেছে নিয়েছেন। নিঃসন্দেহে তা খুবই গুরুত্বপূর্ণ, এবং চীন এবং বাংলাদেশ এই বছরটাকে জনগণের বছর হিসাবে ঘোষণা করছে। তার মানে সম্পর্কের মাত্রাটা আপনার জনগণ কেন্দ্রিক হবে, এবং যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে সাজুষপূর্ণ, এবং একই সাথে চীনের সাথেও সাজুষপূর্ণ, এবং চীনের কতকগুলো বড় রকমের পরিবর্তন ঘটছে, এবং সেইটি ঘটছে এমন এক সময়ে যখন হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নিয়েছেন। এই একটা মহেন্দ্রক্ষণে, ইতিহাস ঘনক্ষণে আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। এটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই সময়ে আপনার পররাষ্ট্রমন্ত্রী তথা পররাষ্ট্র উপদেষ্টা চীনের থেকে এই ঘোষণাটা দিচ্ছেন, এবং কার সাথে দিচ্ছেন? যিনি হচ্ছেন চীনের পলিট ব্যুরোর মেম্বার এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার মানে নিঃসন্দেহে এটা একটা বড় রকমের মাইল ফলক। আরো বিশেষ করে মাইল ফলক হচ্ছে, আপনি চিন্তা করেন চীন সাথে বাংলাদেশের সম্পর্কটা কি? মৌসুমী বায়ুর আমরা লক্ষ্য করেছি, যখন মৌসুমী বায়ু দিয়ে আপনার জাহাজগুলো সেই মধ্য এশিয়ার থেকে আপনার পূর্ব এশিয়াতে চলে গেছে, আবার জাহাজগুলো মৌসুমী বায়ু দিয়ে ফিরেছে, আবার একই সাথে হচ্ছে যে পানির মাধ্যমে আমরা বিধৌত হয়ে বঙ্গীয় উপদ্বীপে আপনার কৃষি ফলিয়েছি। এবং সাম্প্রতিককালে যে সমস্ত ইতিহাসগুলো দেখাচ্ছে, সেখানে দেখাচ্ছে যে আমাদের যে ধান, এই ধানটা কিন্তু জাপনিকা, ইন্ডিকা না। তার মানে পূর্বের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এবং আপনি আবার মোটা দাগে, আমি যেটা আমার গ্র্যান্ড বার্গেইন বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি পূর্বকে চিন্তা করেন, তাহলে দেখবেন যে সবাই আমরা ভাত খাই, আর বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ, কিন্তু পশ্চিমবঙ্গ যেহেতু ভারতের অংশভূত হয়েছে, সেই জন্য তাহলে বঙ্গীয় উপদ্বীপের এর মালিকানা স্বভাবত কারণেই বাংলাদেশের উপরে পড়ে। আর পশ্চিমবঙ্গর থেকে পূর্বের দিকে সবাই আপনার রুটি খায়, আর তার উপরে আপনার প্রক্রিয়াজাত গম খাওয়া হয়। তাহলে আমাদের সভ্যতা এবং উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত এবং বাণিজ্যের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু আমরা সেটা লালন করিনি। আপনি খেয়াল করেন আমাদের যে এই যে বাণিজ্য, এটা তো ওই মৌসুমী বায়ু নিয়েছে, পানি আমাদেরকে ফসল ফলিয়েছে, এবং আমাদের একটা খাদ্য প্রণালী তৈরি করেছে। যেমন আপনি এখানে প্রধানমন্ত্রী বলেন, আর ঠিক ওই একটা অপভ্রংশ কায়দায় মালয়েশিয়ায় কিন্তু প্রধানমন্ত্রীই বলে। তাই আমরা যেটা করিনি সেটা হচ্ছে যে এটা আমাদেরকে একটা বড় রকমের পূর্বের দিকে, অর্থাৎ সূর্য উদয়ের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছে, এবং সেটাই হবে মাইল ফলক। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে সেই আপনার ভিত্তিপ্রস্তরটা গড়ে তোলা, যাতে করে ভবিষ্যতের যে রাজনৈতিক সরকার সেটাকে আরো সামনের দিকে নিয়ে যাবেন। ধন্যবাদ জনাব তিতুমীর। আমরা আরো আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস। ফিরে যাচ্ছি আবারও আলোচনায়। জনাব সৌরভ, আপনার কাছে আসতে চাই। বিজ্ঞান, প্রযুক্তি বা ডিজিটালাইজেশন সব ক্ষেত্রেই চীনের অসামান্য উন্নয়ন এবং অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি।
আপনার কাছে প্রশ্ন, এই যে ডিজিটালাইজেশন বা টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে আমরা কিভাবে চীনের সঙ্গে কাজ করতে পারি, আপনার কোনো পরামর্শ? আমাদের মধ্যে, আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের মধ্যে এক ধরনের পরনির্ভরতা। আমরা নিজেরা কিছু বানাতে চাই না, নিজেরা কিছু তৈরি করতে চাই না, বরং যেসব তৈরি করার সক্ষমতা ছিল সেটাই হারিয়ে ফেলছি। যেমন বাংলাদেশে অর্থনীতি টিকে আছে তৈরি পোশাক শিল্পের উপর, এটিতে কোনো একমাত্র ভিত্তি হতে পারে না। তা সুতরাং আপনি যে প্রযুক্তির কথা বলছেন, সেই প্রযুক্তি নিজেদের তৈরি করতে আমরা কতটা সক্ষম? এ তো ঠিক যে আমরা এই 50 বছরে চীনের থেকে মোটা অঙ্কের বিনিয়োগ পেয়েছি, বরং সাম্প্রতিককালে আওয়ামী লীগ সরকারে আমরা অনেক বেশি ঋণ নিয়েছি। কিন্তু সেই ঋণ নিয়ে আমরা ঋণগ্রস্ত হচ্ছি না, সেই ঋণটা পরিশোধের মতো যে অর্থনীতি দরকার, পরিশোধ করার মতো যে সক্ষমতা দরকার, সেটি আমরা তৈরি করতে পেরেছি কিনা, এটি একটি প্রশ্ন। এই মুহূর্তে বাংলাদেশের যেটা প্রয়োজন সেটা হচ্ছে চীনের সাথে যে পর্বত প্রমাণ যে বাণিজ্য বৈষম্য, সেটা কতটা কমানো যায়। অর্থাৎ সেখানে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে, চীনেরও সহযোগিতা দরকার হবে। আবার বিনিয়োগের ক্ষেত্রে গত কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের যেটা আমাদের এখানে একটা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায়, বা চীন মনে করছে যে এখানে এই যে সরকার পরিবর্তন, তারা কিন্তু একটা আশা করছে যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা তখনই আসবে একটি নির্বাচনের মাধ্যমে, একটি নির্বাচিত সরকার যখন গঠিত হবে। সেই সরকারের সাথেই তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী কর্মসূচি, দীর্ঘমেয়াদী চুক্তির ক্ষেত্রে সেটাই কিন্তু তারা চাইবে। এখন সেক্ষেত্রে আমাদের যে এখন অন্তর্বর্তী সরকার আছে, তারা যদি তাদের বোঝাতে সক্ষম হয়, এই অন্তর্বর্তী সরকার কিন্তু এটি নির্বাচিত না, কিন্তু জনগণের গণ আন্দোলন হলে সেই তাদের অভিপ্রায়ের ফসল। সুতরাং এটি কিন্তু অন্য আর যে তত্ত্বাবধায়ক সরকার হয় বা অন্তর্বর্তী সরকার হয়, অনির্বাচিত সরকার, সেরকম নয়। হ্যাঁ, আরেকটা তো দ্বন্দ্ব আছে যেটা আমরা কাজে লাগাতে পারি। ভারতের সাথে এখন যে সম্পর্কের টানাপোড়েন বাংলাদেশের, সেক্ষেত্রে চীনের স্বাভাবিকভাবে চীন আগ্রহ দেখাবে বাংলাদেশের সাথে সম্পর্কটা যাতে মজবুত হয়, যাতে আরো সুদৃঢ় হয়, যাতে ভূ রাজনীতিতে তাদের অবস্থানটা সুদৃঢ় করতে পারে, আরো স্পষ্ট করতে পারে। ধন্যবাদ জনাব সোহরাব। জনাব তিতুমীর, চীন বাংলাদেশ সম্পর্কের 50 বছর সুদীর্ঘ যাত্রা আমরা শেষ করলাম। এই সম্পর্ককে আরো গভীর করতে বাংলাদেশ বা চীনের পক্ষ থেকে আর কি করা যেতে পারে, আপনার পরামর্শ? জি, চীন একটা পৃথিবীতে অনেকগুলো দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রথম দৃষ্টান্ত হচ্ছে একটা দেশে দারিদ্র্য কিভাবে শূন্যতে নেওয়া যায় এবং কত দ্রুত নেওয়া যায়। দ্বিতীয় হচ্ছে যে আপনার উৎপাদনের সকল উপকরণ, তার উপরে মালিকানা তৈরি করা যায়। এবং চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে উৎপাদনের উপকরণ আগে যেখানে ছিল ভূমি, তারপরে হচ্ছে শ্রম, তারপরে হচ্ছে প্রযুক্তি এবং পুঁজি, তার সাথে যুক্ত করেছেন ডাটা। তা আমরা লক্ষ্য করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন অবনতিশীল পর্যায়ে আছে, অন্যদিকে আমরা চীনে লক্ষ্য করছি যে একটা হাই কোয়ালিটি ডেভেলপমেন্ট হচ্ছে। এবং চীন আসলে শিয়াওকাং সেখানের দিকে যাচ্ছে। এই রকম একটা সন্ধিক্ষণে আসলে বাংলাদেশের সম্পর্ককে, চীনের যেমন পতাকায় 5 তারা থাকে, আমি 5টা আসলে প্রস্তাব দেখতে চাই। প্রথম হচ্ছে যে ভৌত অবকাঠামোর থেকে কিভাবে এই বিনিয়োগকে শিল্পায়নের স্থাপন করা যায়, এবং সেখানে শর্ত হবে ঋণ ভিত্তিক না, মালিকানা ভিত্তিক। অর্থাৎ হচ্ছে যে এই বিনিয়োগের উন্নয়ন ঘটলে বা বিনিয়োগটা অগ্রগতি ঘটলে তার দুজন ভাগাভাগি করে নেবে, লাভ। আবার এইটায় যদি কোনো কৌশলগত কারণে এটা কোনো ধাক্কা খায়, তাহলেও ভাগাভাগি করে নেবে। তখন তাহলে মানুষ বুঝবে যে চীনের সম্পর্কের মধ্যে আমারও একটা কিছু আছে, কারণ কর্মসংস্থান তৈরি হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় দরকার হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। তার মানে আপনার বিনিয়োগের ধরন পরিবর্তন হতে হবে, শুধুমাত্র অবকাঠামো নয়, শিল্পায়ন। কারণ ভবিষ্যতের বাংলাদেশের সংকট একমাত্রভাবে সমাধান সম্ভব হচ্ছে কর্মসংস্থান, এবং সেই কর্মসংস্থান আনুষ্ঠানিক খাতে হতে পারে শিল্পায়নের মাধ্যমে। চীন যেখানে যেখানে তার যে সানসেট ইন্ডাস্ট্রিগুলো অথবা যুক্তভাবে করতে পারে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের এবং চীনের মধ্যে যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে আমরা কোভিড দেখেছি যে শৃঙ্খলা ব্যবস্থার যদি বিপত্তি ঘটে তাহলে মুশকিল। তাহলে
বাংলাদেশ প্রক্রিয়াজাতকরণকৃত কৃষি সরবরাহ করতে পারে চীনে। তৃতীয় যে বিষয়টি আমাদের দেখতে হবে সেটি হচ্ছে যে, যেটা শুরুতে সোহরাব ভাই বললেন, অতীশ দীপঙ্কর গেছেন, তাহলে আমরা কেন আবার যাব না? আমরা তো দেখেছি লন্ডন থেকে বাস করে আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে আপনার এই কিছুদিন আগে অস্ট্রেলিয়া গেছে। আমরা কেন মিয়ানমারে যেতে পারবো না, কুনমিংয়ে যেতে পারবো না? কেন আমার স্বাস্থ্য ব্যবস্থা কুনমিং এবং চিটং এর মধ্যে সম্পর্কটা তৈরি হবে না কেন? চীন যেটা আমাদেরকে করতে পারে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ডিভিডেন্ড, অর্থাৎ উন্নয়ন ডিভিডেন্ড শান্তির ডিভিডেন্ডে পরিণত করতে পারে। তার মানে হচ্ছে যে এটা আর একটা দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ হবে, উপ আঞ্চলিক উন্নয়ন, যেটা আমাদেরকে ভারত বারবার মূল ঝুলিয়েছে কিন্তু কখনো করেনি, এইটার একটা বড় রকমের প্রকাশ ঘটতে পারে। এটা হচ্ছে আমার তৃতীয় বক্তব্য। চতুর্থ হচ্ছে চীন আমাদের প্রতিরক্ষাগত কৌশলগত অংশীদার। তাহলে আমরা দেখতে চাই, সবাই খালি বলে ইন্দো প্যাসিফিক আর বিআরআই এর কথা, চীনের বিআরআই, কেন আমরাও তো আমাদের কথা বলতে চাই। আমরা বলতে চাই যে বঙ্গোপসাগর, এবং বঙ্গোপসাগর হবে শান্তির, প্রগতির এবং সমৃদ্ধির এবং সবার। এটা ইন্ডিয়ার লেক না, এটা বাংলাদেশেরও লেক, এটা মিয়ানমারেরও হোক। এবং এখানে দেখতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র আসুক, ভারত আসুক, চীন আসুক, কোরিয়া আসুক, জাপান, কেন ভারত এখানে বিনিয়োগ করতে দিচ্ছে না? কেন সাগর ডক্ট্রিনের মধ্যে আমরা যাব? তাহলে আমরা দেখতে চাই এবং পৃথিবীকে উপহার করে দিতে চাই যে শান্তি, সমৃদ্ধির, প্রগতির এর বঙ্গোপসাগর। এটা আমরা চতুর্থ। পঞ্চমত বলে শেষ করব, আমাদের মানুষের মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা জেগেছে। চীন কিন্তু এই যে নিজস্ব কায়দায় কিভাবে সংস্কার সারা পৃথিবীতে আপনার দৃষ্টান্ত স্থাপন করেছে, পরিকল্পনা কিভাবে করতে হয়, বাস্তবায়ন কি করতে হয়, কিন্তু চীনের কাছ থেকে একটা বড় রকমের শিক্ষণীয় বিষয় আছে। তার মানে আমাদের আসলে ভবিষ্যৎটা অনেক অনেক বিস্তৃত এবং একটা নতুন যুগান্তকারী পদক্ষেপ আমি দেখতে চাই, যেমন সভ্যতার আদিকালে আমরা দেখেছিলাম, আবার সেটার দেখতে চাই। ধন্যবাদ। আমরা আরো আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস। ফিরে যাচ্ছি আবারও আলোচনায়। জনাব সোহরাব, চীন এবং যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের নতুন সুবাতাস বইছে। কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোন আলাপ করেছেন, যা এদিকে ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব রাজনীতির এই প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে দেখছেন? চীন এবং যুক্তরাষ্ট্র দুই বৃহৎ শক্তি, তাদের মধ্যে যদি এরকম একটা বোঝাপড়া হয়, সেটা কিন্তু বিশ্বের জন্যই ভালো। এবং চীনের খুব নিকট প্রতিবেশী না হলেও মোটামুটি কাছের প্রতিবেশী হিসেবেও কিন্তু আমাদের জন্যও ভালো। এবং সেখানে যদি এটি হয়, তাহলে এই দক্ষিণ এশিয়ায় যে ভূ রাজনৈতিক টানাপোড়েন, ভূ রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেটা অনেকটা কমে যাবে। যুক্তরাষ্ট্র চাইবে না যে বাংলাদেশকে চীনের বিরুদ্ধে ব্যবহার করতে, আবার চীনও চাইবে না যে যুক্তরাষ্ট্র তাদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হলে সেটি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো অভিঘাত তৈরি করবে, কোনো সমস্যা তৈরি করবে। তিতুমির ভাই যে স্বপ্নের কথা বলেছেন, যে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন, সব কিছু বাস্তবায়নের জন্য যেটি প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশের পূর্ব সীমান্তে যে ভয়াবহ সমস্যার, অর্থাৎ মিয়ানমারে, এক হচ্ছে মিয়ানমারে বাংলাদেশ সীমান্তটা আরাকান আর্মির হাতে চলে গেছে। দ্বিতীয় হচ্ছে যে 12 লাখের মতো শরণার্থী বাংলাদেশের উপর চেপে বসেছে গত কয়েক বছর ধরে। এই সমস্যার সমাধান না হলে আমরা কিন্তু এই টেকনাফ থেকে আর সড়ক বা রেলপথে চীন যাওয়ার কথা চিন্তা করতে পারবো না। সুতরাং সবার আগে কিন্তু মিয়ানমারের এই রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে, এবং সেক্ষেত্রে চীন বড় ভূমিকা রাখতে পারে, কারণ মিয়ানমার চীনের উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল। এখন পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে কিন্তু মিয়ানমারের সমস্যাটাও একটা বড় সমস্যা হিসেবে, বা এটি কিভাবে সমাধান করা যায়, এটিও আলোচনায় থাকবে। আমরা আশা করি যে অতীতের শুধু আলোচনার জন্য আলোচনা, বৈঠকের জন্য বৈঠক, সেটা না হয়ে এটা সত্যিকারভাবে একটা দিক নির্দেশনা দেবে যে কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে জনাব তিতুমির, আপনার কাছে জানতে চাই, চীন সাংস্কৃতিক বিনিময়ের ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে। সাংস্কৃতিক বিনিময়ের সাথে অর্থনৈতিক সম্পর্কটা আসলে কিভাবে জড়িত? আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে বাংলাদেশ চীন একটা
নতুন অধ্যায়ে যাচ্ছে, যেই অধ্যায়টা তাদের সভ্যতাগত, যে অধ্যায়টা তাদের সংস্কৃতিগত, যে অধ্যায়টা তাদের উৎপাদনগত, যে অধ্যায়টা তাদের অভ্যাসগত। এবং আমি মনে করি বাংলাদেশ এক সময়, আপনার হয়তো মনে আছে, জাপানকে হারিয়ে নিরাপত্তা পরিষদেরও সদস্য হয়েছিল। আমি মনে করি ভবিষ্যৎ, হ্যাঁ, অস্থায়ী পদে, তাই তো। আমি মনে করি বাংলাদেশ আসলে বঙ্গোপসাগরে নেতৃত্ব দেবে, এবং সেই নেতৃত্বে আমরা যেমন দেখেছি যে আজকেই আপনি কিছুক্ষণ আগে বললেন যে এই বছর শুরু হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের যুদ্ধের ব্যাপারে প্রেসিডেন্ট শি জিনপিং এর বার্তা দিয়ে, আবার সেই বার্তার প্রতিধ্বনিত করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সর্বপ্রথম একজন চীনা উপরাষ্ট্রপতি আপনার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই যে ব্যাপারটা, তার মানে হচ্ছে যে বঙ্গোপসাগরের নেতৃত্বে বাংলাদেশ সমন্বয়কের ভূমিকা পালন করবে, এবং আমরা খুবই আশাবাদী যে এইখানে যে ভারতের যে চিন্তা, ওই চিন্তা একটা বড় রকমের ধাক্কা লাগবে, যেখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ, মিয়ানমার, কোরিয়া, জাপান, থাইল্যান্ড সবাই কাজ করবে। অর্থাৎ অন্তর্ভুক্তির শান্তিমূলক অগ্রগতিতে বাংলাদেশ আসলে কাণ্ডারির ভূমিকা পালন করবে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই 50 বছরে চীন ও বাংলাদেশের সম্পর্ক শুধু বাণিজ্যিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, বরং সাংস্কৃতিক, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে চলেছে। দুদেশের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিয়ে আসবে শান্তি এবং উন্নয়নের বার্তা। আগামী দিনে চীন ও বাংলাদেশের এই সম্পর্ক আরও সুদৃঢ় এবং ফলপ্রসূ হোক, এই শুভকামনায় বিদায় নিচ্ছি।